আজ গুয়াহাটিতে আমার শেষ দিন। এই শেষ দিনে তোমাদের সাথে শেয়ার করব ভারতের দীর্ঘতম ওয়াটার ক্রসিং রোপওয়ে এবং ভারতের সবথেকে ছোট আইল্যান্ড। এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে। আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি নীলাচল পাহাড়ের উপর অবস্থিত মা কামাখ্যা টেম্পল। সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই উপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এখন নীলাচল পাহাড় থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি গুয়াহাটি রোপওয়ের দিকে। মা কামাখ্যা টেম্পল থেকে রোপওয়ে পর্যন্ত ডিস্টেন্স অ্যাপ্রক্স 8 কিলোমিটারের মতন। কামাখ্যা টেম্পল থেকে গুয়াহাটি রোপওয়ে পর্যন্ত ভাড়া পড়েছে উবেরে 180 টাকা। পৌঁছে গেছি দ্বিতীয় গন্তব্যস্থানে। ভেতরে ঢুকেই কিন্তু ডান দিকে বড় পার্কিং আছে, সেখানে কিন্তু তোমরা 2 হুইলার এবং 4 হুইলার পার্ক করতে পারো। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভারতের দীর্ঘতম ওয়াটার ক্রসিং রোপওয়ে, যেটা এইখানেই অবস্থিত। ব্রহ্মপুত্র নদ কিন্তু উত্তর এবং দক্ষিণ গুয়াহাটিকে বিভক্ত করেছে এবং সংযুক্ত করেছে এই রোপওয়েটা। এছাড়া ব্রিজ তো আছে, সেটা আমরা সবাই জানি। আজকে তোমাদের এই রোপওয়ে জার্নি সমস্ত ডিটেলস কিন্তু শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, তাই স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। রোপওয়ে টার্মিনাল দেখতে পাচ্ছ, উপরে লেখা আছে। তার উপরে দেখো এরকম বড় বড় জিনিস আছে, তার উপরে কিন্তু অনেক মেশিনপত্র রাখা আছে। চলো এবার সামনের দিকে যাই। এবার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাটতে হবে। দেখতে পাচ্ছ আমার বাঁ দিকে কিন্তু টিকিট কাউন্টার এবং ডান দিকে কিন্তু লাইন আছে। চলো আগে যাবো হচ্ছে বাঁ দিকে টিকিট কাটার জন্য। এখানে কিন্তু প্রত্যেক দিনই রোপওয়ে খোলা থাকে, কেবলমাত্র সেকেন্ড এবং 4th থার্সডে বন্ধ থাকে প্রত্যেক মাসে। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত কিন্তু এই সার্ভিস চলে। এবার নর্মাল টিকিটের প্রাইস আছে ওয়ান ওয়ে 100 টাকা, বোথ ওয়ে 200 টাকা এবং যারা ফরেনার আছে তাদের জন্য ওয়ান ওয়ে 300 টাকা, বোথ ওয়ে 500 টাকা। উইকডেসে আসলে কিন্তু 12:30টার আগে তোমরা বোথ ওয়ে টিকিট একই কাউন্টার থেকে কাটতে পারবে, তবে সেটা 12:30টার পর এবং উইকেন্ডসে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। প্রত্যেক জায়গায় গিয়ে মানে এপার থেকে ওপারে গেলে একবার টিকিট কাটতে হবে, ওপার থেকে এখানে আসলে কিন্তু আরেকবার টিকিট কাটতে হবে। ভেতরে প্রবেশ করবার আগে আমাদের ব্যাগ বডি সমস্ত কিছু ভালো করে কিন্তু চেক করা হলো। তারপরে কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি এখানে লিফটে করে ওপরে ওঠার জন্য। এখানে কিন্তু অনেক লম্বা লাইন আছে, চলো লাইনে দাঁড়িয়ে পড়ি। উঠে পড়েছি লিফটে। 10 জনের বেশি নিতে পারে না, সেই কারণে সর্বশেষে আমিই ঢুকেছি এবং আমি যাচ্ছি 4 তলায়। দেখতে পাচ্ছ 4 তলায় কিন্তু আমরা পৌঁছে গেছি আর এক্ষুনি কিন্তু লিফটের দরজা খুলে যাবে। নিচ থেকে তোমাদের দেখিয়েছিলাম ওপরের এই অংশটা, ওপরে কিন্তু এখানে বিশাল বড় একটা চাকা ঘুরছে। জানি না স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে, বাট এই চাকাটা কিন্তু বিশাল বড়। সবাই অপেক্ষা করছে এই কেবল কারে ওঠার জন্য। অবশেষে অপেক্ষার অবসান হলো, কেবল কার চলে এসছে। এখানে যারা আছেন তারা প্রত্যেকে নেমে যাবে কেবল কার থেকে, তারপরে কিন্তু সেই কেবল কারে আমরা সবাই উঠবো। কেবল কারের ভেতরে কিন্তু একজন অ্যাটেন্ডেন্ট সবসময় আছে, যিনি আমাদের দরজা খুলে দিলেন এবং বিভিন্ন সময় কিন্তু দরজাটা আবার বন্ধ করে দেবেন এবং ভিতরে কিন্তু তিনি থাকছেন। যাই হোক, একটু পরে কিন্তু আমাদের কেবল কারের যাত্রা শুরু হতে চলেছে ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম ওয়াটার ক্রসিং রোপওয়ে, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। নিচের যে অংশটা সেটা কিন্তু সম্পূর্ণ ব্রহ্মপুত্র নদ এবং এখন কিন্তু ভাটা চলছে, বোঝা যাচ্ছে। নিচে আশা করি যে খাম্বাটা আছে সেই খাম্বাটার জলের লেভেলটাকে খুব ভালো মতন বোঝাতে সাহায্য করছে। এবার রোপওয়ে আমরা চলতে শুরু করেছি। এই টোটাল যাত্রাটা কিন্তু অ্যাপ্রক্স 15 থেকে 20 মিনিটের মতন হবে, যেটা সত্যি উপভোগ করার যোগ্য।
আমরা কিন্তু দক্ষিণ গুয়াহাটি থেকে উঠেছি এবং যাচ্ছি উত্তর গুয়াহাটির দিকে, অর্থাৎ গুয়াহাটি সিটি থেকে নর্থ গুয়াহাটি পর্যন্ত আমরা যাত্রা করছি। এই দিকটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গুয়াহাটি সিটি অর্থাৎ দক্ষিণ গুয়াহাটি, এবং এই দক্ষিণ গুয়াহাটি এবং উত্তর গুয়াহাটির মাঝখানে হচ্ছে পিকক আইল্যান্ড। এই মুহূর্তে যে আইল্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ সামনে সেটা কিন্তু পিকক আইল্যান্ড। এই আইল্যান্ডের ভিতরেই কিন্তু আছে উমানন্দা টেম্পল, সেখানে যাওয়ার জন্য কিন্তু নিচে জেটির ব্যবস্থা আছে। দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি পর্যন্ত এই যে যাত্রাপথ সেটা কিন্তু পুরোটা হলো 1.8 কিলোমিটার। পিকক আইল্যান্ড অথবা উমানন্দ টেম্পলে যাওয়ার জন্য কিন্তু ফেরি সার্ভিস আছে। এবার এই ফেরি সার্ভিস কিন্তু দু ধরনের, সরকারি এবং বেসরকারি। সরকারি ফেরি সার্ভিসের প্রাইস হচ্ছে 25 টাকা অথবা 30 টাকা অ্যাপ্রক্সিমেটলি, যদি খুব ভুল না করে থাকি, এবং বেসরকারি ক্ষেত্রে কিন্তু সেই ভাড়াটা পড়ে যায় প্রায় তার 10 গুণ। সেক্ষেত্রে টাকা সাশ্রয় করতে হলে অবশ্যই সরকারি ফেরি ব্যবহার করুন। এই মুহূর্তে আমরা ভারতবর্ষের সবথেকে ছোট আইল্যান্ডের ওপর দিয়ে কিন্তু যেতে চলেছি, এবং এই আইল্যান্ডের ভেতরে কিন্তু আছে উমানন্দা টেম্পল, এবং এখানে কিন্তু অনেকেই আসেন বার্ড ওয়াচিংয়ের জন্য, এবং খুব সহজে কিন্তু এখানে পৌঁছানো যায়। ফেরি সার্ভিস আছে যেটা আগেই বললাম, এবং এই আইল্যান্ডটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। গুয়াহাটিতে আসলে অবশ্যই কিন্তু এই রোপওয়ে রাইডটা করবেন। সব থেকে ভালো সময় হচ্ছে এই সূর্যাস্তের সময়। এই যে ভিউটা পাওয়া যায় এই ভিউটা কিন্তু অসাধারণ। রোপওয়েতে থাকা বা কেবল কারে থাকা প্রতিটি মানুষ কিন্তু এই দৃশ্যটাকে উপভোগ করছে, নিজের মতন করে ফটো তুলছে। দুর্দান্ত কিন্তু লাগছে। দেখতে পাচ্ছ আর একটা কিন্তু কেবল কার এখান থেকে পাস করছে। এই মুহূর্তে কিন্তু আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি উত্তর গুয়াহাটির। এই যে ব্রহ্মপুত্র নদ সেটা কিন্তু 2900 কিলোমিটার লম্বা। এছাড়া 3,61,000 স্কোয়ার মাইলস কিন্তু জুড়ে আছে এই ব্রহ্মপুত্র নদ, যেটা কভার করে ভারতবর্ষকে, চায়নাকে, বাংলাদেশকে এবং ভুটানকেও। এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হল হিমালয় পর্বতমালা কৈলাস শৃঙ্গের কাছে জিমা ইয়াংজাং হিমবাহ, যা তিব্বতে পশ্চিমাঞ্চলে অবস্থিত। পরবর্তীকালে ভারত এবং বাংলাদেশের দ্বারা প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে কিন্তু গিয়ে মিশেছে। উত্তর গুয়াহাটির দিকে অনেকটা অংশে কিন্তু পলি পড়ে গেছে, যদিও এখন ভাটা চলছে বলে এই জায়গাটা খুব সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, তা না হলে কিন্তু বোঝার উপায় নেই। যদি খুব কাছ থেকে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এই যে পলি জমা অংশটা অনেকটা মাছের আঁশের মতন দেখতে। এইখানে দেখো লেখা আছে উত্তর গুয়াহাটিতে স্বাগতম, অর্থাৎ আমরা কিন্তু নর্থ গুয়াহাটি পৌঁছে গেছি। উত্তর গুয়াহাটিতে পৌঁছানোর পর আমাদের কেবল কারের ভেতরে থাকা অ্যাটেন্ডেন্ট কিন্তু আমাদের জন্য দরজা খুলে দেন এবং আমরা বাইরে বেরিয়ে আসি। উত্তর গুয়াহাটি থেকে এবার আমরা যাব হচ্ছে দক্ষিণ গুয়াহাটি, অর্থাৎ আমরা কিন্তু রিটার্ন করব।
যেহেতু 12:30টার পর আমরা এখানে এসেছি, সেই কারণে কিন্তু এখানে আরও একবার আমাদের টিকিট কাটতে হবে ওই পারে যাওয়ার জন্য। এই পারে যাওয়ার জন্য কিন্তু আমাদের টিকিট পড়ছে 100 টাকা, বোথ ওয়েজ কিন্তু 200 টাকা, যেটা আগেই বললাম। এখানে এসে তো কিছু করার নেই, তার জন্য ফিরে যাচ্ছি। এবং চারিদিকের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই কিন্তু এই রোপওয়ে অর্থাৎ কেবল কারের যন্ত্রাংশ। আরেকটা জিনিস লক্ষ্য করো, ওখানে যে যন্ত্রাংশগুলো ওপর দিকে ছিল বিল্ডিংয়ের একদম ওপরের অংশে, এখানে কিন্তু এই জায়গাতেই আছে, অর্থাৎ ল্যান্ডেই কিন্তু আছে। ওদিকে একটা এরকম বড় চাকা দেখিয়েছি, এখানেও দেখাটা বিশাল বড় চাকা আছে। আর এখানে কিন্তু সমস্ত যন্ত্রাংশগুলো আছে যেগুলোর দ্বারা কিন্তু এই কেবল কারটা অপারেট হচ্ছে। কাশ্মীরে গুলমার্গে গন্ডোলা রাইড করেছিলাম, যেটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু কেবল কার। সেই ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আমার চ্যানেলে কিন্তু আছে, উপরে আই বাটনে দিয়ে দিলাম। দূরে কিন্তু আমাদের ভারতের পতাকা উঠছে। এই পোর্শনটা যখনই আমি দেখি কোথাও আমাদের ভারতের পতাকা উঠছে, তখনই কেন জানি মনটা ভালো হয়ে যায়। যাই হোক, এখন উত্তর গুয়াহাটিকে বিদায় জানিয়ে এগিয়ে চলছি দক্ষিণ গুয়াহাটির দিকে। এই যাত্রাপথের সময়টা আরও ভিউটা কিন্তু বেশি ভালো লাগবে বলে আমার মনে হয়। তবে অবাক করার বিষয় হলো, যতজন কেবল কারে আমাদের সাথে এসেছিল তার ম্যাক্সিমাম লোক কিন্তু এইখানে নেমে গেল। এবার আমরা কুটি কয়েকজন ফিরে যাচ্ছি এই উত্তর গুয়াহাটি থেকে দক্ষিণ গুয়াহাটির পথে। যাত্রাপথে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে উমানন্দ টেম্পলকে, যেটা আসার সময় খুব একটা ভালো করে দেখা যায়নি গাছপালার কারণে। চলো এবার আস্তে আস্তে আমরা উত্তর গুয়াহাটিকে বিদায় জানিয়ে দক্ষিণ গুয়াহাটির দিকে এগোতে থাকি। দূরে পাহাড়, তার উপরে জঙ্গল, তার নিচে ভূমি, তার নিচে ব্রহ্মপুত্র নদ, সামনের অংশ পলি পড়েছে। এই অসাধারণ সুন্দর ভিউটা কিন্তু তোমরা এই রোপওয়েতে আসলেই লক্ষ্য করতে পারবে। সূর্যের আলোয় ব্রহ্মপুত্র নদ কিন্তু হয়ে উঠেছে নীলাভ থেকে রূপলি। এই অসাধারণ ভিউটা কিন্তু তোমরা 200 টাকার বিনিময়ে পেতে পারো। যখনই তোমরা গুয়াহাটিতে আসবে অবশ্যই অবশ্যই করে কিন্তু এই কেবল কার রাইডটা করবে। দূরে দেখো নৌকা করে বেশ কিছু মাঝি বেরিয়েছে এই নদীতে মাছ ধরবে বলে। অসাধারণ লাগছে, এক কথা দুর্দান্ত ভিউ। ব্রহ্মপুত্র নদ এপার ওপার হওয়ার জন্য ফেরি সার্ভিসও আছে দেখলাম। বেশ অনেকজন মানুষ কিন্তু ফেরি সার্ভিস ব্যবহার করছেন, তার ওপর দিয়ে এই রোপওয়ে প্রতিবিম্ব পড়েছে। কি দুর্দান্ত লাগছে দেখুন। ওই দিক থেকে কিন্তু আরও একটা কেবল কার আসছে। এইবারে তোমাদের দেখাই হচ্ছে উমানন্দা টেম্পল, যেটা আসার সময় খুব একটা ভালো করে তোমাদের দেখাতে পারিনি। নিচের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, ওই লাল রঙের উঁচু মতন অংশটাই হচ্ছে উমানন্দা টেম্পল। এই যে ফেরিটা যাচ্ছে সেটা কিন্তু লম্বা বরাবর যাচ্ছে, এই কিন্তু পারাপার হচ্ছে না, একদম লম্বা করে কিন্তু ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যাচ্ছে। খুব সম্ভবত অন্য দিক থেকে হয়তো এই ফেরি সার্ভিসটা আছে বা হতে পারে, সেটা আমি ঠিক জানি না, তবে এটা পারাপার হচ্ছে না অবশ্যই ঠিক। তবে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে জায়গাটা, এই জায়গাটা ঠিক কিসের জন্য, কী বৃত্তান্ত, কী হিস্ট্রি, আমার কিচ্ছু জানা নেই।
জানতেও পারিনি। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাতে ভুলো না এর হিস্ট্রি সম্পর্কে। খুব সম্ভবত আমার যতদূর মনে হয় কোনো এক সময় এখান থেকে জাহাজ চলাচল করতো এবং জাহাজকে দাঁড় করানোর জন্য এই জিনিসটাকে ব্যবহার করা হতো, এটা আমার মনে হয়, তবে সঠিক আমার জানা নেই। তোমাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নীলাচল পাহাড়, যেটা আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম। ওইখান থেকে ব্রহ্মপুত্র নদ কিন্তু দেখিয়েছিলাম। আর এই হলো গুয়াহাটি সিটি। কেবল কারের ভেতরে এরকম ধরার জন্য ব্যবস্থা ছিল, ওপরে সিঁড়ি ছিল, ভেতরে কিন্তু ফ্যানও ছিল। এই দড়ির উপর চাকা ঘুরিয়ে বিভিন্ন যন্ত্রের সাহায্যে কিন্তু এগিয়ে চলেছে আমাদের এই কেবল কার। অবশেষে পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে, অর্থাৎ দক্ষিণ গুয়াহাটি সিটিতে। নামার পর অ্যাজ ইউজুয়াল ভেতরে যে অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি কিন্তু আমাদের জন্য দরজা খুলে দিলেন এবং আমরা বাইরে বেরিয়ে আসলাম। এই জায়গা থেকে অর্থাৎ এই রোপওয়ে থেকে ডিডি লজ পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া পড়েছে 140 টাকা। রোপওয়ে দেখে আসার পর সোজা চলে এসেছি কিন্তু হোটেলে আসলাম, ফ্রেশ হলাম। এখন দেখতে পাচ্ছ নতুন ড্রেসও পরে ফেলেছি। এখন যাব হচ্ছে ফ্যান্সি বাজারে, কিছু কেনাকাটি করবো, দেখবো, ঘুরবো, তোমাদেরকেও কিছু দেখাবো। আজকে কিন্তু এখানে বেরিয়েছে রাত 9টায় আমার ট্রেন আছে, তাই যতটা সম্ভব আমি একদিনের মধ্যে গুয়াহাটিকে আর কি দেখে নেওয়ার চেষ্টা করছি। তো চলো, রেডি হয়ে গেছি, হোটেলে এখন নিচে নামবো, গাড়ি দাঁড়িয়ে আছে, সোজা যাবো ফ্যান্সি বাজার। গুয়াহাটিতে ট্রান্সপোর্টের কস্ট যথেষ্ট বেশি, তাই প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি উবের নেওয়ার। ফ্যান্সি বাজার পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল 139 টাকা। ফ্যান্সি বাজারকে বলা যেতে পারে আমাদের নিউ মার্কেট। জামা কাপড়, খাওয়ার দাওয়ার, অ্যাক্সেসরিজ কি নেই সেখানে, সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল। সব থেকে ভালো লাগলো এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড আছে। এই চার মাথার মোড়টা হচ্ছে মেইন জাংশন। এক্স্যাক্ট লোকেশন হচ্ছে লাখটকিয়া মসজিদ 2 নম্বর একদম সামনে। এই যে মসজিদটা লাইট জ্বালার পর ভীষণ সুন্দর লাগে দেখতে। ঘুরতে গিয়ে শপিং করাটা ম্যান্ডেটারি না হলেও বাড়ির ছোট সদস্যের জন্য কোনো কিছু কেনাটা একদমই ম্যান্ডেটারি। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো আমার বাড়িতে খুদে সদস্য আছে, তার জন্য কিন্তু শপিং করাটা মাস্ট। দেখছিলাম ওর জন্যই সঙ্গে দেখতে পেলাম প্রচুর পরিমাণে ফলের দোকান, দুর্দান্ত লাগছিল দেখতে। তোমরা সকলেই জানো যে আমি সকাল থেকে প্রচুর জায়গায় ঘুরেছি, এদিক ওদিক গেছি, সেই অনুযায়ী আমার কিছুই খাওয়া পড়েনি। সেই কারণে পেটে লেগেছিল খিদে, তাই মুখ হয়েছিল বেজা। সামনেই দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, খুশবু রেস্টুরেন্ট। চুপচাপ ঢুকে পড়লাম, মেনু কার্ডটা অনেক বড়। দেখার পর অর্ডার করলাম এই ধোসাটা, যেটা দেখতে যেরকম দুর্দান্ত, খেতে হচ্ছে অসাধারণ। সাম্বার সহ 4 রকমের চাটনি আছে, বাদাম চাটনি, নারকেল চাটনি, একটা পুদিনা চাটনি, দারুণ খেতে। খাওয়া দাওয়া শপিং করা সব কমপ্লিট, তাই ফ্যান্সি বাজার থেকে হোটেলে চলে গেলাম অটো করে। অটো ভাড়া পড়েছিল 100 টাকা। ফ্যান্সি বাজার থেকে এইমাত্র আসলাম রুমে, এখন রেডি হব, সমস্ত কিছু গোছগাছ করতে হবে। প্রচুর জিনিস এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, তো সেইগুলো সমস্ত গুছিয়ে রেডি হব, কারণ রাত 9টায় ট্রেন আছে। গরিব রথে আমি যাচ্ছি গুয়াহাটি থেকে কলকাতা। তো আগে চটপট সমস্ত কিছু রেডি করে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের আপডেট দিচ্ছি। রাত এখন 8টা বাজে, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি হোটেল থেকে চেক আউট করে। এবার এখান থেকে সোজা যাব কিন্তু স্টেশনে। আর এখানে হাতে সময় নিয়ে চলতে হবে, তার কারণ হচ্ছে এখানে বিভৎস কিন্তু ট্রাফিক জ্যাম হয়। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু ট্রান্সপোর্টের কস্টটা যথেষ্ট হয় অন্যান্য জায়গার তুলনায়। পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। হোটেল থেকে গুয়াহাটি স্টেশন পর্যন্ত উবের ভাড়া পড়েছিল 152 টাকা।
অন্যান্য অটোর তুলনায় উবের কিন্তু এখানে বেশ সস্তা। পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। এই মুহূর্তে আছি 12518 গরিব রথে। আর এই একদম সামনে দেখতে পাচ্ছ নতুন ব্র্যান্ড নিউ ট্রেন। দুর্দান্ত লাগছে ট্রেনটা বাইরে থেকে। এখনো গেটটা খোলেনি, আধ ঘন্টা আগে খুলবে। এখনো আধ ঘন্টা হতে 3 মিনিট বাকি আছে। সুতরাং খুললে ভিতরে ঢুকবো, তোমাদেরকেও দেখাবো। একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে। এসেছি ফ্লাইটে, যাবো ট্রেনে, সব রকম এক্সপিরিয়েন্স দরকার আছে। ঢুকে পড়েছি ট্রেনের ভেতরে। সাইড লোয়ারে দেখছো দুটো সিট আছে এবং এই যে লেয়ারটা কিন্তু ব্রাউন কালারের, নর্মালি কিন্তু ব্লু কালারের হয়। ওপরে একটা সিট, মাঝে একটা সিট, নিচে একটা সিট। এ পাশেও ঠিক তাই, ওপরে নিচে মাঝে সিট আছে। এখানে কিন্তু বালিশ দিয়ে গেছে, চাদর দিয়ে গেছে এবং কম্বলও দিয়ে গেছে। ওপরে দেখছো লাইট, এসি আছে। এ পাশে দেখো সুইচ বোর্ড আছে, রিডিং লাইট আছে, ফোন হোল্ডার আছে এবং পাশে দেখতে পাচ্ছ আয়না আছে। আর এই হচ্ছে আমি। আর এ পাশেও কিন্তু সেম জিনিসই আছে, এরকম মোবাইল হোল্ডার, রিডিং লাইট সবই রাখা আছে। ডট 9টায় কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। এই যে তোমাদের একবার দেখিয়ে দিই, এ দেখো ডট 9টায় কিন্তু একটা ট্রেন ছেড়ে দিলে একদম খুব পাঞ্চুয়াল। জার্নি আপাতত স্মুথ। টোটাল 1027 কিলোমিটার কিন্তু এই জার্নিটা আমি কভার করবো। জানি না কতক্ষণ জেগে থাকতে পারবো। মানে ট্রেনে খাওয়ার অর্ডার দেওয়া হয়েছে, জাস্ট খাবো, এটা ফেলে দেবো। তাও তোমাদের যতটা সম্ভব দেখাবো। এবারে তোমাদের দেখায় ট্রেনের স্পিড কত। 103-4 কিলোমিটার পার আওয়ারে কিন্তু এই ট্রেনটা চলছে। 105 হয়ে গেছে। 4-5-এর মধ্যেই মোটামুটি কিন্তু আপ ডাউন করছে। ট্রেন কিন্তু ভালোই স্পিড তুলছে। ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও খেয়ে দিয়ে এখন জাস্ট শুলাম। এখানে দেখো খুব সুন্দর রিডিং লাইট আছে, এখানে কিন্তু মোবাইল হোল্ডার আছে, চার্জার পয়েন্ট আছে, লাইট আছে, মানে বেশ ভালো সুবিধা আছে। ও এখানে দেখো এই যে জলের বোতল ছোঁয়ানোর জন্য জায়গাও আছে, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এবার খাওয়া দাওয়াটাও বলি খুব ভালো ছিল, নো ডাউট। যে থালিটা ছিল সেখানে দুটো পোর্শনের ডাল ছিল, তরকারি ছিল, আর এক্সট্রা করে চিকেন নেওয়া হয়েছিল। রান্না সত্যিই ভালো, অসাধারণ রান্না, নো ডাউট। এবার কিন্তু শোয়ার পালা, এবার শুয়ে পড়বো। এবার তোমাদের সাথে ডাইরেক্ট কথা হবে একদম ভোরবেলা ঘুম থেকে উঠে। গুড নাইট। গুড মর্নিং সবাইকে। সকালে উঠে কিছু খেয়ে নিয়েছি আর এখানে প্রচন্ড ঠান্ডা লাগছে, কারণ চিল্ড একদম এসি। প্লিজ অ্যাভয়েড মাই ফেস, কারণ অবস্থা খুব খারাপ, একদম এক্সস্টেড হয়ে আছি যাকে বলে। বাইরের ওয়েদার খুব ভালো। কালকে যেরকম একদম অন টাইম ছেড়েছে, মানে রাত্রি 9টাতেই যেরকম ছেড়েছে, একদম 2-3 মিনিট লেটে চলছে। এটা কোনো লেটই না, খুব ভালো ট্রেনটা টানছে এবং খুব সম্ভবত একদম অন টাইম। আমার 2:30 পৌঁছানোর কথা কলকাতা স্টেশন চিতপুরে, সেইখানে আশা করছি পৌঁছে যাবে। মানে ভীষণ স্মুথ আর ভীষণ অন টাইমে কিন্তু ট্রেনটা যাচ্ছে। 12518 গরিব রথ প্রত্যেক শনিবার গুয়াহাটি থেকে কিন্তু কলকাতা চিতপুর অবধি আসে। এখানে কিন্তু তোমাদের জানিয়ে রাখি, এই ট্রেনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো প্যান্ট্রি কার্ড নেই। বাইরে থেকে খাওয়ার অর্ডার করে তবে কিন্তু এই ট্রেনে খেতে হয়েছে। আগের দিন আগে ডিনারটাও আমি কিন্তু তাই করেছিলাম। ট্রেনটি মোট 15টা স্টেশনের দাঁড়ায়। সবথেকে ভালো ব্যাপার, এই ট্রেনে করে কিন্তু খুব ভালো মতোই মালদা টাউন, এনজিপি, নবদ্বীপ, ব্যান্ডেল যাওয়া যায়, কারণ এইসব জায়গার মধ্যে বেশ ভালো রকমই কিন্তু ট্রেন দাঁড়ায়। সুতরাং ওই মানে গুয়াহাটি থেকে যারা এদিকে ঘুরতে আসতে চাও বা এইখান থেকে যারা গুয়াহাটি যেতে চাও, তারা কিন্তু খুব ইজিলি এই ট্রেনটাকে অ্যাভেল করতে পারবে। ট্রেনে, বাসে, মেট্রোতে, প্লেনে সব জায়গাতেই উইন্ডো সিটটা সবার ভীষণ প্রিয়। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই চায় এই উইন্ডো সিটটায় বসতে। যাই হোক, আমি কিন্তু অন্যদিকে কোনো দিকে আমার খেয়াল ছিল না, শুধুমাত্র ট্রেনে বসে উইন্ডো সিটের দিকে হাঁ করে তাকিয়েছিলাম। পুরো ট্রেনের জার্নিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আশা করব পরবর্তীকালে আরও ডিটেলসের ভিডিও শেয়ার করতে। চলে এসছে কিন্তু মিয়াগাম হল, যেটা এইমাত্র কিন্তু চলে গেল।
খুব তাড়াতাড়ি কিন্তু ট্রেন অন টাইমে একদম পৌঁছেছিল চিতপুরে, তবে আমি ব্যান্ডেল থেকে লাইন চেঞ্জ করেছিলাম। নামার কথা ছিল কলকাতা স্টেশন চিতপুরে, এবং সেখান থেকে মাঝখান থেকে ট্রেন চেঞ্জ করে চলে আসি হাওড়া স্টেশনে। এখান থেকে আমার পথ চলা শেষ হলো পুরো জার্নিটা। আশা করি তোমাদের আমার এই জার্নিটা ভালো লেগেছে। তোমাদের সাথে মানে তোমরা আমার সাথে ঘুরেছো পুরো জায়গাটা ভিডিওর মাধ্যমে, যতটা সময় ভার্চুয়ালি ডিটেলসে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে। এখন যাচ্ছি বাড়ির দিকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে।